যুক্তরাষ্ট্রে একের পর এক পুলিশ হত্যার ঘটনায় ওবামার উদ্বেগ। লুইজিয়ানায় ৩ পুলিশ কর্মকর্তা হত্যাকারী ইরাক যুদ্ধে অংশ নিয়েছিল নৌ কর্মকর্তা হিসেবে। ফ্রান্সে সন্ত্রাসী হামলার জন্য সরকারের ব্যর্থতাকেই দায়ী করলেন বিরোধী নেতা সারকোজি। নানা আয়োজনে নিহতদের স্মরণ। তুরস্কে সেনা অভ্যুত্থান চেষ্টায় জড়িতদের বিচারে আবারও মৃত্যুদণ্ডের বিধান চালুর উদ্যোগ এরদোয়ান সরকারের। সন্দেহভাজন ৬,০০০ আটক, ৮,০০০ পুলিশ কর্মকর্তা বরখাস্ত। এবং ব্রেক্সিট কার্যকরের পর যুক্তরাজ্য ছাড়তে হবে ইউরোপের ৩০ লাখ নাগরিককে। জোট ছাড়ার পর ইইউ এর সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি বরিস জনসনের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা। যুক্তরাষ্ট্রে একের পর এক পুলিশ হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এ ধরনের সহিংসতার বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। জাতিবিদ্বেষ না ছড়িয়ে সবাইকে শান্ত থাকারও আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট। এ হামলার উদ্দেশ্য কিংবা এটি কৃষ্ণাঙ্গ হত্যার সঙ্গে সম্পর্কিত কিনা তা এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। লুইজিয়ানায় ৩ পুলিশ কর্মকর্তাকে হত্যাকারী নিহত ব্যক্তি আফ্রিকান বংশোদ্ভূত মার্কিন নাগরিক এবং যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সাবেক কর্মকর্তা ছিলেন। তিনি ইরাক যুদ্ধে অংশ নিয়েছিলেন বলেও জানায় কর্তৃপক্ষ। ডালাসের পর এবার লুইজিয়ানা, ব্যবধান ২ সপ্তাহের। এবারও হামলার লক্ষ্য পুলিশ। মোবাইল ফোনে ধারণ করা ভিডিওতে দেখা যায় পুলিশের একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতেই তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে বন্দুকধারী। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, স্থানীয় সময় রোববার সকালে লুইজিয়ানার রাজধানী ব্যাটন রুজের এয়ারলাইন মহাসড়কের সামনে এক সন্দেহভাজন অ্যাসল্ট রাইফেল হাতে ঘোরাফেরা করছে এমন তথ্য পেয়ে পুলিশ সেখানে অভিযান চালালে ওই ব্যক্তি তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়লে ৩ পুলিশ কর্মকর্তা নিহত ও অন্তত ৩ জন আহত হয়। বন্দুকধারী একজন ছিল বলে আমরা নিশ্চিত হয়েছি। সে সামরিক পোশাক ও কালো কাপড়ে মুখ ঢাকা অবস্থায় পুলিশের ওপর হামলা চালায়। ১৫ মিনিট গোলাগুলির পর সে নিহত হয়। হামলাকারী ২৯ বছর বয়সী গ্যাভিন লং আফ্রিকান বংশোদ্ভূত মার্কিন নাগরিক ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে ৫ বছর কর্মরত ছিল। সে ইরাক যুদ্ধে অংশ নিয়েছিল বলে জানায় বিবিসি। গ্যাভিন লং মিজৌরি অঙ্গরাজ্যের কানসাস শহরের বাসিন্দা। কর্তৃপক্ষ এই হামলাকে পরিকল্পিত বলে উল্লেখ করলেও কি উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছিল সে বিষয়ে কিছুই স্পষ্ট করেনি। পরে কানসাসে হামলাকারীর বাড়িতে অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করে পুলিশ। এদিকে সাম্প্রতিক সময়ে পুলিশের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, সমস্যার পরিবর্তে সমাধান নিয়ে ভাবা উচিত। আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলা পুরো যুক্তরাষ্ট্রের উপর হামলার সমান বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। এমন হামলা সারা দেশের আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তাকে হুমকিতে ফেলেছে। কোনো বিচার বিবেচনা ছাড়াই এ ধরনের সহিংসতার বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। এমন ঘটনাকে পুঁজি করে কোনোভাবেই যেন জাতিবিদ্বেষ ও রাজনৈতিক কাদা ছোঁড়াছুড়ি না হয় সে ব্যাপারেও সতর্ক থাকতে হবে। লুইজিয়ানার গভর্নর জন বেল এডওয়ার্ডস এই হামলাকে ঘৃণ্য বলে উল্লেখ করেছেন। এ ধরনের সহিংসতা ও জাতিবিদ্বেষ যে কোনো মূল্যে প্রতিরোধ করতে হবে বলে মন্তব্য করেন তিনি। যারা নিজেদের জীবন বাজি রেখে আমাদের নিরাপত্তা নিশ্চিত করছে তাদের উপর এমন হামলা ঘৃণ্য কাজ। ঘটনা তদন্তে এরই মধ্যে কাজ শুরু হয়েছে। এই হামলার উদ্দেশ্য এবং আর কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। চলতি মাসের প্রথম সপ্তাহে ব্যাটন রুজ ও মিনেসোটায় 2 কৃষ্ণাঙ্গ পুলিশের গুলিতে নিহতের জেরে ডালাসে বিক্ষোভ চলার সময় গুলিতে 5 পুলিশ কর্মকর্তা নিহত হয়। পরে ওই বন্দুকধারীকেও হত্যা করে পুলিশ। সে সময় পুলিশ জানায়, হামলাকারী একজন কৃষ্ণাঙ্গ এবং সে মার্কিন সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা ছিল। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। ফ্রান্সে একের পর এক সন্ত্রাসী হামলার জন্য প্রেসিডেন্টের ব্যর্থতাকে দায়ী করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ও বিরোধী দলের নেতা নিকোলাস সারকোজি। এদিকে নিসে লরি নিয়ে হামলাকারী ব্যক্তি একাই ওই হামলা চালিয়েছিল কিনা সে বিষয়টি খতিয়ে দেখছে দেশটির পুলিশ। অন্যদিকে হামলার 4 দিন পরও নিহতদের শোকাচ্ছন্ন হৃদয়ে স্মরণ করছে ফ্রান্সের বিভিন্ন সম্প্রদায়ের লোকজন। এখনো শোকে স্তব্ধ ফ্রান্সবাসী। রোববার নিজ শহরের এই মসজিদে নামাজ আদায় শেষে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে ও তাদের আত্মার মাগফিরাত কামনা করে আয়োজিত বিশেষ মোনাজাতে অংশ নেয় সেখানকার মুসলিম সম্প্রদায়ের লোকজন। সমবেদনা প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি। হামলায় নিহত ও তাদের পরিবারের জন্য আজকের এই বিশেষ মোনাজাত তাদের দুঃখ ভাগ করে নেওয়ার জন্যই। নিহতদের পরিবারের সদস্যদের জানাতে চাই আমরা তাদের পাশে আছি সব সময়।
এই মুহূর্তটি খুবই কঠিন। নিজেকে সেই জায়গায় ভাবলে মনে হয় আমিও ওই হামলার শিকার হতে পারতাম। তারা ব্যক্তিগত কোনো অনুষ্ঠানে নয়, জাতীয় দিবসে হামলা চালিয়েছে, যেখানে জড়ো হয়েছিল সব ধর্মের মানুষ। একই দিন প্যারিসের গির্জায় গির্জায় চলে প্রার্থনা। এই প্রার্থনা নিহতদের স্মরণে ও দেশের শান্তি কামনায়। এদিকে গেল বৃহস্পতিবার নিজ শহরে লরি নিয়ে হামলাকারী ব্যক্তি মোহাম্মদ লাহুয়েজ বোহলেল এবছর একটি অস্ত্র মামলায় 6 মাস জেল খেটেছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া কট্টরপন্থীদের দ্বারা তিনি প্রভাবিত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে হামলাকারী একাই ওই হামলা চালিয়েছিল কিনা সে বিষয়ে তদন্ত করছে পুলিশ। এরই মধ্যে দেশটিতে একের পর এক সন্ত্রাসী হামলার জন্য সরকারের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার অভাবকেই দায়ী করেছেন ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট ও বিরোধী দলীয় নেতা নিকোলাস সার্কোজি। আমিও একসময় দেশটির প্রেসিডেন্ট ছিলাম, আমি জানি ঝুঁকি থাকবেই, কিন্তু তারপরও গত 18 মাসে এসব হামলা বন্ধে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া প্রয়োজন ছিল তা নেওয়া হয়নি। হামলায় আহতদের সারিয়ে তুলতে যখন বিভিন্ন হাসপাতালের চিকিৎসকরা ব্যস্ত, তখন হামলা থেকে বেঁচে ফেরা প্রত্যক্ষদর্শী ও নিহতদের পরিবারের সদস্যদেরকে মানসিক সহায়তা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে এগিয়ে এসেছেন সেখানকার স্বেচ্ছাসেবীরা। শিরিন আক্তার, সময় সংবাদ। ফ্রান্সের নিসে সন্ত্রাসী হামলার পর প্যারিস সহ দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জনসাধারণকে তল্লাশি করার পাশাপাশি শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোতেও নিরাপত্তা বাড়ানো হয়েছে। তারপরও অজানা এক আতঙ্ক বিরাজ করছে বাংলাদেশি কমিউনিটি সহ সেখানকার প্রতিটি মানুষের মধ্যে। এ বিষয়ে বিস্তারিত জানাতে প্যারিস থেকে স্কাইপেতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ফ্রান্স প্রতিনিধি লুৎফর রহমান বাবু। বাবু, ফ্রান্সে জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর পর বর্তমানে সেখানকার সার্বিক অবস্থা সম্পর্কে আমাদের জানান। ঠিক এই জায়গাটা আপনি যেমনটি জানতে চাচ্ছিলেন যে এখানে জরুরি অবস্থা নতুন করে মেয়াদ বাড়ানোর পর আসলে এখানকার পরিস্থিতি কি, আমি আপনাকে এটি বলতে পারি। ফ্রান্সের নিজ শহরে সন্ত্রাসী হামলার পর প্রথম দিকে পরিস্থিতি যতটা অস্বাভাবিক ছিল বা রাস্তাঘাটে মানুষের জনসমাগম যতটা কম ছিল, এই পরিস্থিতি থেকে আস্তে আস্তে কিন্তু উত্তরণ ঘটছে। এবং ফ্রান্সের জরুরি অবস্থা মানে হচ্ছে যে এখানে লোক সমাগমের উপর একটি বিধিনিষেধ থাকে এবং স্বাভাবিক জীবনযাত্রায় আসলে খুব বেশি জরুরি অবস্থা প্রভাব ফেলতে পারে না। তো এখন এই 3 দিনের মধ্যে এখন কিন্তু আজকে যেটি আমি লক্ষ্য করছি যে পরিস্থিতি মোটামুটি আস্তে আস্তে স্বাভাবিক দিকে যাচ্ছে, মানুষজন তাদের স্বাভাবিক কার্যক্রম এখানে শুরু করছে। তবে আপনাদেরকে এটি বলতে পারি যে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু অনেকখানি জোরদার করা হয়েছে। যেমন এখানকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনে নিরাপত্তা কর্মীরা আগে যতটুকু ছিল এখন কিন্তু আরো বেশি বাড়ানো হয়েছে এবং লোক সমাগম যেখানে বেশি হয়ে থাকে, বিশেষ করে স্টেশনগুলোতে, সেখানে নিরাপত্তা কর্মীদের আগের তুলনায় অনেক গুণ বেশি। এবং যেখানে তারা সন্দেহজনক কোনো কিছু দেখতে পাচ্ছেন সাথে সাথে কিন্তু তারা তল্লাশি চালাচ্ছেন, রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে সেগুলো তল্লাশি চালাচ্ছেন এবং কোনো সন্দেহজনক ব্যক্তিকে যখনই তারা যেখানে দেখছেন তাকেও কিন্তু তল্লাশি চালাচ্ছেন। এবং পুরো বলা চলে যে এখন নিরাপত্তা ব্যবস্থা আগের তুলনায় কয়েক গুণ বেশি এবং সরকার এই বিষয়ে বারবার ঘোষণা দিচ্ছে এবং তাদের জনসাধারণকে কিন্তু এই বিষয়ে আশ্বস্ত করছে যে সন্ত্রাসীরা যতই নতুন পদ্ধতিতে এবং নতুন পন্থায় আক্রমণ করুক না কেন, যে কোনো ভাবে তারা এটিকে প্রতিহত করবে এবং সেই প্রতিহত করার জন্য সরকার বদ্ধপরিকর এবং তারা সব দিক থেকেই সে ধরনের প্রস্তুতিগুলো নিচ্ছে। তো এটি যদিও প্যারিসের নিজ শহরে এই সন্ত্রাসী হামলাটি ঘটে এবং সেখানে আমাদের বাংলাদেশি বসবাস একেবারেই কম, হাতে গোনা কিছু, এবং আমাদের বাংলাদেশিরা মূলত প্যারিস শহরেই বসবাস করে এবং প্যারিসকে কেন্দ্র করে আমাদের কমিউনিটি এখানে। এবং আমাদের বাংলাদেশিদের মধ্যে যে প্রভাবটি পড়েছে, প্রথম দিকে কিন্তু লোক সমাগম একেবারে কম ছিল। আমাদের বাংলাদেশি অধ্যুষিত যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো ছিল, আমি তাদের সাথে কথা বলছি এবং প্রথম 2 দিন একেবারে তাদের কাস্টমার অনেকাংশেই কমে যায়। কিন্তু এখন আস্তে আস্তে তারা আমাকে যেটি জানিয়েছেন যে এখন তাদের ব্যবসা প্রতিষ্ঠানে আস্তে আস্তে বাড়ছে। বিশেষ করে মানি ট্রান্সফারের যে বিষয়টি, যারা টাকা প্রেরণ করেন, প্রথম 2 দিন আমি বেশ কিছু মানি ট্রান্সফারের সাথে এখানে যোগাযোগ করেছি যারা বাংলাদেশে অর্থ প্রেরণ করে থাকেন, এই কাজের সাথে যারা জড়িত, তারা আমাকে জানিয়েছেন যে তারা প্রথম 2 দিন যে প্রভাবটি ছিল এখন কিন্তু আস্তে আস্তে সেই প্রভাবটি নেই এবং লোকজন বেরিয়ে আসছে এবং টাকা পয়সা তারা প্রেরণ করছে। তো আমি এই ছিল ফ্রান্সের মেট্রোস এলাকা থেকে, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ সংবাদ। ফ্রান্সে জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর পর বর্তমানে সেখানকার সার্বিক অবস্থা সম্পর্কে জানালেন আমাদের ফ্রান্স প্রতিনিধি লুৎফর রহমান বাবু।
তুরস্কের সেনা অভ্যুত্থানের অপচেষ্টাকারীদের বিচারে দেশটিতে আবারও মৃত্যুদণ্ডের বিধান প্রণয়নের উদ্যোগ নিয়েছে এরদোয়ান সরকার। তবে দেশটির ইউরোপীয় ইউনিয়নে অন্তর্ভুক্ত হওয়ার প্রক্রিয়া চলতে থাকায় বিষয়টি জটিল হয়ে দাঁড়িয়েছে। শুক্রবারের সেনা অভ্যুত্থানের ব্যর্থ চেষ্টায় জড়িত সন্দেহে এরই মধ্যে ৬,০০০ মানুষকে আটক করা হয়েছে। এদিকে সোমবার ইস্তাম্বুলের আকাশের অজ্ঞাত হেলিকপ্টার ওড়ার ঘটনাকে কেন্দ্র করে শহর জুড়ে জরুরি অবস্থা জারি করেছে সরকার। প্রেসিডেন্ট এরদোয়ানের আহ্বানে সাড়া দিয়ে রাস্তায় নেমে আসা তুর্কিরা রোববারও আঙ্কারায় সরকারের সমর্থনে আয়োজিত র্যালিতে অংশ নেন। আঙ্কারায় সমাবেশে তুর্কি প্রেসিডেন্টের যোগ দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তার প্রতিনিধি হিসেবে এতে অংশ নেন দেশটির শিল্পমন্ত্রী ফারুক সেলিক। একই দিন ইস্তাম্বুলে এক র্যালিতে অংশ নিয়ে সরকারের প্রতি জনগণের সমর্থনের প্রশংসা করেন প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তিনি সামরিক কুর অপচেষ্টায় জড়িতদের রাষ্ট্রের ভাইরাস উল্লেখ করে সামরিক বাহিনী ঢেলে সাজানোর ঘোষণা দেন। রাষ্ট্রের প্রধান হিসেবে আমার উচিত জনগণের দাবি পূরণের যথাযথ ব্যবস্থা নেওয়া। রাষ্ট্রদ্রোহীদের ফাঁসির দণ্ড কার্যকরে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আমরা বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনা করব। আমি মনে করি এতে আর দেরি করাটা ঠিক হবে না। ইউর সদস্যপদ পেতে তুরস্কের বিচার ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কারের অংশ হিসেবে দেশটিতে 2004 সালের মৃত্যুদণ্ডের বিধান বিলুপ্ত করা হয়। গত শুক্রবার ব্যর্থ অভ্যুত্থানে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আবারও সেই বিধানে ফিরতে চাইছে এরদোয়ান সরকার। কিন্তু তুরস্কের ইইউতে অন্তর্ভুক্তির বিষয়ে জোটের সদস্যদের সঙ্গে আলোচনা প্রক্রিয়াধীন থাকায় বিষয়টি নিয়ে জটিলতা দেখা দিয়েছে বলে জানায় গণমাধ্যম। এর আগে তুরস্কে অভ্যুত্থানের ব্যর্থ চেষ্টার পর আত্মসমর্পণকারী ও গ্রেফতারকৃত সেনা সদস্যদের ওপর সরকারের দমনপীড়ন চলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন ইইউ নেতারা। তুরস্ক জুড়ে গত শুক্রবার থেকে আটক হওয়া ৬,০০০ ব্যক্তির মধ্যে ২৯ জেনারেল সহ প্রায় ৩,০০০ সেনা সদস্য বলে জানিয়েছেন সরকারের জ্যেষ্ঠ এক কর্মকর্তা। সেনা অভ্যুত্থান চেষ্টা ব্যর্থ হওয়ার ৩ দিন পর সোমবার ইস্তাম্বুল জুড়ে জরুরি অবস্থা জারি করা হয়। শহরের আকাশে অজ্ঞাত সামরিক হেলিকপ্টার উড়ে যাওয়ার পর বিশেষ পুলিশ বাহিনীর ১,৮০০ সদস্য মোতায়েনের পাশাপাশি যুদ্ধযানের সমাবেশ ঘটানো হয়। এদিকে যুক্তরাষ্ট্রে বসবাসরত তুর্কি ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনকে তুরস্কে ফেরত পাঠানো না পাঠানো নিয়ে আঙ্কারা ওয়াশিংটন নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। সেনা অভ্যুত্থানের ব্যর্থ চেষ্টার পরিকল্পনায় যুক্ত থাকার জন্য এরদোয়ান সরকারের পক্ষ থেকে ফেতুল্লাহকে দায়ী করা হলেও তা নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। আঙ্কারার প্রস্তাব অনুযায়ী গুলেনকে দেশে ফেরত না পাঠানোয় কোনো পক্ষ শুক্রবারের ঘটনায় ওয়াশিংটনের ভূমিকা থাকার বিষয়ে অভিযোগ তোলে। তবে জনগণের এসব ভিত্তিহীন অভিযোগের কারণে যুক্তরাষ্ট্র তুরস্ক সম্পর্কে ক্ষতিকর প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। তুরস্কের সেনা অভ্যুত্থানের চেষ্টা এবং এরপর দেশটিতে সৃষ্ট রাজনৈতিক বিশৃঙ্খলার জন্য প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান যুক্তরাষ্ট্রে বসবাসরত ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনকে দায়ী করলেও অভিযোগ অস্বীকার করেছেন তিনি। কোনো ধরনের তদন্ত ছাড়া এরদোয়ানের এমন দাবিকে দায়িত্বজ্ঞানহীনতার নমুনা বলে মন্তব্য করেছেন তিনি। তুরস্ক অভ্যুত্থানের নেপথ্যে থেকে এর নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে যার বিরুদ্ধে। চলুন দেখে আসি কে এই ফেতুল্লাহ গুলেন। তুরস্কে সেনাবাহিনীর একাংশের ব্যর্থ অভ্যুত্থানের পেছনে মার্কিন মদতপুষ্ট ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেন জড়িত রয়েছে বলে দাবি করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। বর্তমান প্রেসিডেন্টের এক সময়কার কাছের মানুষ সাবেক ইমাম ও লেখক ফেতুল্লাহ গুলেন তুরস্কে যে ধর্মীয় আন্দোলনের ডাক দেন তার নাম হিজমেত আন্দোলন। রাষ্ট্রদ্রোহের অভিযোগে যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা নির্বাসনে যাওয়া এই ধর্মীয় নেতা নিজেকে বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী বলে দাবি করে থাকেন। মার্কিন বিভিন্ন গণমাধ্যম অনুযায়ী শিক্ষা অনুরাগী গুলেন ইসলামের সহনশীল ধারার পক্ষপাতী। হানাফি মাযহাবের অনুসারী এই ব্যক্তিকে বিভিন্ন মার্কিন গণমাধ্যম বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ মুসলিম ব্যক্তিত্ব বলেও আখ্যা দিয়েছে। এরদোয়ান আর গুলেনের দূরত্ব বাড়ে 2013 সালে, যখন তুরস্ক সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন তিনি। পরে তদন্তে বের হয়ে আসে এরদোয়ানের ছেলে বিলালের দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার বিষয়টি। পরে নিজের পক্ষ থেকে সাফাই গিয়ে এরদোয়ান জানান হিজমেত আন্দোলন বন্ধ করার জন্য চাপ দেয় তার সরকারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছেন গুলেন। এরপরই রাতারাতি সন্ত্রাসী তালিকায় নাম উঠে যায় গুলেনের। ফৌজদারি আদালতে গুলেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়। তুরস্কের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠানো হয় গুলেনকে ফেরত চেয়ে, তবে যুক্তরাষ্ট্র তাতে সাড়া দেয়নি।
এরপর শুক্রবার রাতে তুরস্কের সেনাবাহিনীর একাংশ যখন সারা দেশে সেনা অভ্যুত্থানের চেষ্টা চালায় তখন আবারও চলে আসে গুলেনের নাম। তুরস্ক সরকারের পক্ষ থেকে জানানো হয় গুলেনপন্থীরাই যে বিদ্রোহ করেছে তার ইঙ্গিত পাওয়া গেছে। তবে অভিযোগ অস্বীকার করেন পেনসিলভেনিয়া বসবাসরত ফেতুল্লাহ গুলেন। আমি যদি এখন তুরস্কের প্রেসিডেন্টকে কিছু বলি তাহলে উনি তা বিশ্বাস করবেন না। উনি কোনো কারণ ছাড়াই আমার নাম নিচ্ছেন। এমনকি ঘটনা ঘটার আগেই তিনি আমাকে দোষী করতে চাইছেন। কিন্তু আমি কখনোই দেশে অশান্তি চাইনি। আমি সবসময় দেশের জন্য এবং প্রেসিডেন্ট এরদোয়ানের সুখ শান্তির জন্য প্রার্থনা করেছি। নিতান্ত দায়িত্ব জ্ঞানহীন হয়েই তিনি এই অভিযোগ তুলেছেন। গুলেন এই পুরো ঘটনাকে একটি সাজানো নাটক বলেও মন্তব্য করেন। তবে তুরস্কের জনগণকে তিনি এমন অবস্থায় সরকারের নির্দেশ মেনে চলারও আহ্বান জানিয়েছেন। তানজিম মুনিয়াত, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো দেখবেন। কাজাখস্তানে পুলিশ স্টেশনে বন্দুকধারীর হামলায় 3 পুলিশ সহ নিহত 4, হামলাকারী গ্রেফতার। দেশে উগ্র জঙ্গিবাদের উত্থানের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে নিউ ইয়র্কে বিক্ষোভ সমাবেশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে এ সমাবেশে অংশ নেন সর্বস্তরের প্রবাসীরা। সমাবেশে শিল্পী মতলুব আলী ও তাজুল ইসলামের চিত্রকর্মই হয়ে ওঠে প্রতিবাদের ভাষা। এ সময় মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন স্লোগান দিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঘৃণা প্রকাশ করেন প্রবাসীরা। সমাবেশে বক্তব্য রাখেন নাট্য ব্যক্তিত্ব জামাল উদ্দিন হোসেন, আবৃত্তিকার কাজী আরিফ, নাট্যশিল্পী আলম বুকুল সহ আরো অনেকে। একই দিন নিউ ইয়র্ক আওয়ামী লীগও জঙ্গিবাদ বিরোধী বিক্ষোভ কর্মসূচি পালন করে। যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে রিপাবলিকান পার্টির জাতীয় কনভেনশন। এ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হিসেবে ঘোষণা করার কথা রয়েছে। সম্মেলনের আগে ট্রাম্পের জন্য সুখবর, জনমত জরিপে আগের চেয়ে তার পক্ষে সমর্থন অনেক বেড়েছে। আগে জনপ্রিয়তা হিলারির চেয়ে পিছিয়ে থাকলেও এখন তাদের দুজনেরই জনসমর্থন প্রায় সমান সমান। এছাড়াও অত্যন্ত রক্ষণশীল হিসেবে পরিচিত ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের গভর্নর মাইক পেন্স তার রানিং মেট হওয়ায় এটিও ট্রাম্পের জন্য এক বাড়তি পাওয়া বলে মনে করছেন অনেক রিপাবলিকান। এদিকে সোমবার কনভেনশনের আগে ট্রাম্পের বর্ণবাদী আচরণ ও অভিবাসন বিরোধী অবস্থানের পাশাপাশি অন্যান্য বিতর্কিত বক্তব্যের সমালোচনা করে ক্লিভল্যান্ডে বিক্ষোভ করেছেন শত শত মানুষ। ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে আসার পর জোটভুক্ত দেশের অন্তত 30 লাখ নাগরিককে যুক্তরাজ্য ছাড়তে হবে বলে সতর্ক বার্তা দিয়েছেন দেশটির ব্রেক্সিট বিষয়ক মন্ত্রী ডেভিড ডাভিস। রোববার দেশটির গণমাধ্যম ডেইলি মেইলকে দেয়া সাক্ষাৎকারে ডাভিস বলেন, ইইউ জোটের নাগরিকদের যুক্তরাজ্যে অবস্থান ও ইইউভুক্ত দেশগুলোতে থাকা ব্রিটিশ নাগরিকদের ব্যাপারে একটি সমঝোতা হতে পারে। ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের যুক্তরাজ্যে অবস্থানের জন্য ব্রিটিশ নাগরিকদেরও ইউরোপের অন্যান্য দেশের সমান সুযোগ লাভের নিশ্চয়তা দিতে হবে বলে এরই মধ্যে ঘোষণা দিয়েছেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। এদিকে ইউরোপীয় ইউনিয়নে থাকার দাবি থেকে সরে আসার সুযোগ নেই মন্তব্য করেছেন স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজন। অন্যদিকে সোমবার বেলজিয়ামের ব্রাসেলসে ইইউ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। ব্রেক্সিটের পরও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্তরাজ্যের সহযোগিতা অব্যাহত থাকবে বলে এ সময় সাংবাদিকদের জানান তিনি। আমরা ইইউ জোট ছেড়ে যাচ্ছি মানে ইউরোপকে ছেড়ে যাচ্ছি না। ইউরোপের দেশগুলোর সঙ্গে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক অব্যাহত থাকবে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও সব ক্ষেত্রে সহযোগিতা বজায় রাখতে চাই। ব্রেক্সিটের সিদ্ধান্ত আর সন্ত্রাসী হামলার আতঙ্কে বিপাকে পড়েছে ইউরোপের ট্যুর কোম্পানিগুলো। ব্রেক্সিটের কারণে পাউন্ডের মান কমার পাশাপাশি সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশে সন্ত্রাসী হামলার কারণে বুকিং কমছে হোটেল মোটেলগুলোর, বাতিল হচ্ছে ফ্লাইটও। লোকসানের মুখে পড়ছে ইউরোপের এয়ারলাইন্সগুলো। বুকিং আশঙ্কাজনক হারে কমায় চলতি বছর ব্রিটেনে বেকার হতে পারে এ খাত সংশ্লিষ্ট অন্তত 120 জন কর্মী। স্পেনের লো কস্ট ট্রাভেল গ্রুপের প্রায় 60% গ্রাহকই ব্রিটিশ নাগরিক হওয়ায় তাদের লোকসানের পাল্লাটা একটু ভারী। কাজাখস্তানে একটি পুলিশ স্টেশনে বন্দুকধারীর হামলায় নিহত হয়েছেন 3 পুলিশ সদস্য সহ অন্তত 4 জন। এছাড়াও আহত হয়েছেন আরো অনেকে। সোমবার দেশটির বৃহত্তম শহর আলমাতির একটি পুলিশ স্টেশনে এই হামলা চালানো হয়। হামলাকারী এক বন্দুকধারীকে এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। এছাড়াও আরো এক বন্দুকধারী হামলায় অংশ নেয় বলেও জানায় পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুজন মুখোশধারী মেশিন গান নিয়ে পুলিশের একটি গাড়িকে লক্ষ্য করে অতর্কিত গুলি চালালে ঘটনাস্থলে নিহত হন 2 পুলিশ সদস্য। পরে দ্বিতীয় বন্দুকধারীও পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে নিহত হন আরও 1 পুলিশ সদস্য ও 1 বেসামরিক নাগরিক। নিহতদের বিষয়টি নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই ঘটনার পরপরই দ্বিতীয় বন্দুকধারী ওই এলাকা ছেড়ে পালিয়ে যায়। তাকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানা গেছে। আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে একটি পুলিশ সদর দফতরে প্রবেশ করে বেশ কয়েকজনকে জিম্মির ঘটনায় 200 জনকে আটক করা হয়েছে। দেশটির সংবাদ সংস্থা জানিয়েছে, রোববার বিরোধী দলের সমর্থক বেশ কয়েকজন বন্দুকধারী পুলিশ সদর দফতরে ঢুকে পুলিশ কর্মকর্তা সহ বেশ কয়েকজনকে জিম্মি করে। এ সময় বন্দুকধারীদের গুলিতে 1 পুলিশ কর্মকর্তা নিহত ও 3 জন আহত হন। জিম্মির পর বন্দুকধারীরা ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির নেতা ও প্রেসিডেন্ট সার্গজিয়ান পদত্যাগের দাবি করে। একই সঙ্গে গত মাসে গ্রেফতারকৃত দেশটির বিরোধী দলের নেতা জিরাইর সেফিলাইনের মুক্তির দাবি জানায়। কর্তৃপক্ষ বলছে, ভেতরে পুলিশের 2 জন উচ্চপদস্থ কর্মকর্তা সহ 7 জনকে জিম্মি করে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে এবং তাদের মুক্ত করতে বন্দুকধারীদের সঙ্গে আলোচনা চলছে। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন। জাতিসংঘের মধ্যস্থতায় কুয়েতে দ্বিতীয় দফায় ইয়েমেন শান্তি আলোচনা শুরু। সংঘাত বন্ধ ও মানবিক সহায়তা সরবরাহের বিষয়ে ঐকমত্যে পৌঁছানোর আশাবাদ। পেরুর ইতায়া নদীতে একটি পর্যটকবাহী নৌকার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর 7 পর্যটক নিখোঁজ রয়েছেন। তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা কর্তৃপক্ষের। আমাজন বন ঘেঁষা ওই নদীতে ভ্রমণ শেষে নৌকাটি ইকুইটোস শহরে নোঙর করতে যাচ্ছিল। এর ঠিক আগ মুহূর্তে সিলিন্ডার বিস্ফোরিত হয় বলে জানায় গণমাধ্যম। সঙ্গে সঙ্গে দমকল কর্মীরা আগুন নেভাতে সক্ষম হলেও নৌকাটি পুরোপুরি ডুবে যায়। তারপর থেকে ওই 7 পর্যটকের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না উল্লেখ করে তল্লাশি জারি রাখা হয়েছে বলে জানানো হয়। নৌকাটি অ্যাকোয়া এক্সপিডিশন ট্যুরিস্ট কোম্পানির বলে জানা গেছে। কোম্পানি কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে দাবি করে, দুর্ঘটনার সময় নৌকা খালি ছিল এবং কেউ হতাহত হয়নি। তবে নৌকার ক্রুরা বলছে, ওই ভয়াবহ বিস্ফোরণে তাদের কয়েকজন বেরিয়ে আসতে পারলেও পর্যটকদের কোনো খোঁজ মেলেনি। চীনের মধ্যাঞ্চলীয় হুনান প্রদেশে গত কয়েকদিনের ভারী বর্ষণে বিভিন্ন স্থানে ভূমিধস হয়েছে। রোববার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন হুনান প্রদেশের গুঝাং কাউন্টিতে একটি ভূমিধসের ছবি প্রকাশ করা হয়। এই ভূমিধসের কারণে পাহাড়ের পাদদেশ থাকা 14টি ঘর রাস্তার উপর আছড়ে পড়ে। আকস্মিক এই ভূমিধসে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। ক্ষয়ক্ষতির আশঙ্কায় ওই এলাকার বাসিন্দাদের আগেই সরিয়ে নিয়েছিল কর্তৃপক্ষ, ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সোমবারও বৃষ্টিপাত অব্যাহত থাকায় উদ্ধার অভিযানে দেরি হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। ভারতের কাশ্মীরে চলমান সহিংসতা নিয়ন্ত্রণে বন্ধ করে দেওয়া হয়েছে সেখানকার বেশ কয়েকটি সংবাদপত্র ও টেলিভিশন চ্যানেল। গত 8 জুলাই পাকিস্তানের তরুণ বিচ্ছিন্নতাবাদী নেতা বুরহান ওয়ানি ভারতীয় নিরাপত্তা বাহিনীর সদস্যদের হাতে নিহত হলে কাশ্মীর জুড়ে শুরু হয় প্রতিবাদ। এতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে 40 জনেরও বেশি মানুষ নিহত হলে ওই অঞ্চলে কারফিউ জারি করা হয়। শনিবার বেশ কয়েকটি স্থানীয় সংবাদপত্র ও টেলিভিশন চ্যানেলে অভিযান চালিয়ে সেগুলো বন্ধ করে দেয় নিরাপত্তা বাহিনী। এ সময় বেশ কয়েকটি গণমাধ্যমের কর্মীদের পুলিশ গ্রেফতার করে বলে অভিযোগ করা হয়। কারফিউ আগামী 3 দিন বলবৎ থাকায় এ সময় সংবাদকর্মীদের চলাচল ও পত্রিকা প্রকাশ সম্ভব হবে না বলে গণমাধ্যমগুলোর পক্ষ থেকে জানানো হয়। কুয়েতে জাতিসংঘের মধ্যস্থতায় দ্বিতীয় দফার শান্তি আলোচনা শুরু হয়েছে। প্রায় 2 সপ্তাহের বিরতির পর শনিবার রাজধানী কুয়েত সিটিতে এই শান্তি আলোচনা আবারও শুরু হয় বলে দেশটির সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। ইয়েমেনের সরকার ও হাউথি বিদ্রোহীদের মধ্যে চলমান গৃহযুদ্ধ বন্ধে দেশটিতে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় এদিন দুপক্ষের মধ্যেই ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ইয়েমেন বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ইসমাইল ওলুদ শেখ। এই শান্তি আলোচনার মাধ্যমে ইয়েমেনের বিভিন্ন শহর থেকে সেনা প্রত্যাহার ও অবরোধ তুলে নেওয়ার পাশাপাশি মানবিক সহায়তার ক্ষেত্রে উভয় পক্ষ সম্মতিতে পৌঁছাবে বলে আশা প্রকাশ করা হয়। শান্তি আলোচনা আগামী 2 সপ্তাহ চলবে। ইসরায়েলি সেনাদের ওপর ছুরি নিয়ে হামলায় জড়িত থাকার অভিযোগে এক ফিলিস্তিনি কিশোরের 6.5 বছর কারাদণ্ড দিয়েছেন ইসরায়েলের আদালত। গত নভেম্বরে জেরুজালেমে ওই হামলার অভিযোগে রোববার 14 বছর বয়সী মুয়াইয়া আকলাম নামের ওই কিশোরকে কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে ওই কিশোরের পরিবারকে $6,720 মার্কিন জরিমানা করা হয়। গত নভেম্বরে ওই হামলার পর থেকে ইসরায়েলি কারাগারে আটক রয়েছে আকলাম। ফিলিস্তিনের একটি মানবাধিকার সংস্থার তথ্য মতে বর্তমানে ইসরায়েলের কারাগারে 414 শিশু কিশোর বন্দী রয়েছে। তাদের মধ্যে 104 জনের বয়স 16 বছরের নিচে। এদিকে বিস্ফোরক বহনের অভিযোগে রোববার এক ফিলিস্তিনিকে জেরুজালেমের রেল স্টেশন থেকে গ্রেফতার করেছে ইসরায়েলি পুলিশ।
ভেনেজুয়েলার সঙ্গে থাকা কলম্বিয়ার সীমান্ত খুলে দেওয়ার পর দেশটির সাধারণ মানুষ খাবার ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনতে কলম্বিয়ায় ভিড় করেছেন। ভেনেজুয়েলার চলমান খাদ্য সংকটের কারণে রোববার সাময়িকভাবে সীমান্ত খুলে দেয় কলম্বিয়া সরকার। এ সময় অনেককেই সীমান্ত পার হয়ে পরিবারের জন্য খাবার ও প্রয়োজনীয় সামগ্রী কিনতে দেখা যায়। এই সুযোগ দেওয়ার জন্য কলম্বিয়া সরকারকে ধন্যবাদ জানান তারা। বিশ্ববাজারে তেলের দাম কমে যাওয়ায় দীর্ঘদিন থেকেই আর্থিক সংকটে ভুগছে ভেনেজুয়েলা। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বমূল্যের কারণে দেশটির সরকার বিভিন্ন পণ্য ভর্তুকি দিয়ে বাজারে ছেড়েছে। সম্প্রতি এসব পণ্য কলম্বিয়ায় পাচারের অভিযোগে সীমান্ত বন্ধ করে দেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ফলে ভেনেজুয়েলার বাজারে পণ্যের সংকট দেখা দেয়। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ চুক্তি টিটিআইপি বাস্তবায়নের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বলে মনে করছে ইইউ কর্তৃপক্ষ। ব্রাসেলসে হওয়া এক বৈঠকে এ আশঙ্কা প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের টিটিআইপি বিষয়ক প্রধান আলোচক ড্যান মোলানে এবং ইইউ এর পক্ষে ইগনাকিও গার্সিয়া। আসছে দিনগুলোতে আটলান্টিক মহাসাগরের দুই পাশের অনেক দেশে নির্বাচন হওয়ার কথা রয়েছে, যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে টিটিআইপি চুক্তির বিষয়টি। ব্রেক্সিটের প্রভাবও এই চুক্তির উপর পড়তে পারে বলে আশঙ্কা করছে দুপক্ষ। তবে তারা বলছেন এ দুই অঞ্চলের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে, কর্মসংস্থান, বিনিয়োগ এবং আমদানি রপ্তানি বাড়াতে চলতি বছরের শেষ দিকেই বাস্তবায়িত হতে পারে এই চুক্তি। ইউক্রেনের পূর্বাঞ্চলে মালয়েশিয়ান এয়ারলাইন্সের বিমান MH17 বিধ্বস্ত হয়ে 298 আরোহীর মৃত্যুর ঘটনার 2 বছর পূর্তি ছিল রোববার। এ উপলক্ষে বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারগুলোকে উপযুক্ত ও যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার কাজ এর মধ্যে শেষ হয়েছে বলে জানিয়েছে মালয়েশিয়ান এয়ারলাইন্স কর্তৃপক্ষ। এদিকে দুর্ঘটনার 2 বছর পূর্তি উপলক্ষে রোববার নেদারল্যান্ডসের আমস্টারডাম বিমানবন্দরে নিহতদের স্মরণে এক শোক সমাবেশের আয়োজন করা হয়। 2 বছর আগের ওই দুর্ঘটনায় নিহত 298 জনের বেশিরভাগই ছিলেন ডাচ। 2014 সালের 17 জুলাই ইউক্রেনের পূর্বাঞ্চলে দেশটির সরকারপন্থী যোদ্ধা এবং রুশপন্থী বিদ্রোহীদের সংঘর্ষের জেরে এটিকে গুলি করে ভূপাতিত করা হয়। এ ঘটনার পরপরই রাশিয়াকে অভিযুক্ত করে এর জন্য দায়ী করে পশ্চিমা দেশগুলো। জার্মানির ফ্রাঙ্কফুর্টের ফুটবল স্টেডিয়ামে পরিবেশিত হয়েছে সবচেয়ে বড় অর্কেস্ট্রা দলের যন্ত্রসঙ্গীত। এতে অংশ নিয়েছেন 7,500-এর বেশি শিল্পী। ফ্রাঙ্কফুর্টে আয়োজিত এই অনুষ্ঠানটির মাধ্যমে শিল্পী ও এর আয়োজকরা চেষ্টা করেছেন আগের গিনেস বুক রেকর্ডকে পেছনে ফেলে বিশ্ব রেকর্ড গড়তে। জার্মানির বাণিজ্যিক রাজধানী ফ্র্যাঙ্কফুর্ট যেন পরিণত হয়েছে সুরের নগরীতে। একই সঙ্গে বেজে ওঠে পিয়ানো, বেহালা সহ নানা বাদ্যযন্ত্রের সুর। গিনেস বুক রেকর্ড ভেঙে বিশ্ব রেকর্ড গড়তে ফ্রাঙ্কফুর্টের একটি স্থানীয় ফুটবল স্টেডিয়ামে আয়োজিত অর্কেস্ট্রা দলে অংশ নেন 7,548 জন শিল্পী। একই সঙ্গে বিপুল সংখ্যক শিল্পীর একই তালে বাদ্য বাজানো একটি বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন এর আয়োজক। সব সঙ্গীত শিল্পীর একসঙ্গে সুর তোলা খুবই কঠিন ব্যাপার। এজন্য স্টেডিয়ামে আমরা একটি 550 বর্গমিটারের ভিডিও স্ক্রিন বসিয়েছি, যাতে সব দিক থেকে শিল্পীরা এটি দেখতে পারে। জার্মানিতে এ ধরনের আয়োজন আগে কখনো হয়নি উল্লেখ করে প্রায় 3 বছর আগে ইলেম্যান এর পরিকল্পনা করেন বলে জানান। পরিকল্পনা ও উপযুক্ত স্থান নির্বাচনের পাশাপাশি একটি বড় চ্যালেঞ্জ ছিল হাজার হাজার শিল্পীকে জায়গা দেয়া। এর আগে 2013 সালে অস্ট্রেলিয়ার ব্রিসবেনের অনুষ্ঠানে 7,224 জন যন্ত্রসঙ্গীত পরিবেশন করে বিশ্ব রেকর্ড করে। শিরিন আক্তার, সময় সংবাদ। বিনোদন দুনিয়ার খবর। ভারতের পাঞ্জাব প্রদেশের মাদক চোরাচালানের প্রেক্ষাপট নিয়ে নির্মিত উড়তা পাঞ্জাব মুক্তির সঙ্গে সঙ্গে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। স্রেফ সিনেমা নয়, পরিচালক অভিষেক চৌবে একে উল্লেখ করেছেন ড্রাগ ড্রামা হিসেবে, যেখানে একই সঙ্গে দর্শক দেখতে পারবেন অ্যাকশন, কমেডি ও থ্রিলারের মিশেল। নিজেদের ক্যারিয়ারের অন্যতম কঠিন চরিত্রে অনবদ্য অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন শহীদ কাপুর ও আলিয়া ভাট। তাই সেন্সর বোর্ড আর মামলার প্যাচে পড়েও ছবিটির জনপ্রিয়তায় এক চুল ভাটা পড়েনি। ছবিটির ট্রেলার ইউটিউবে প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে পড়ে।
फुल ब्रांडिंग शेंडिंग हो रही है। वो इन्हों तो तरक्की कहते बेबी, पर हमारी तरक्की कहते हैं। नाके का रेट तो वही है ना। ভারতে মাদক চোরাচালানের অন্যতম ট্রানজিট পয়েন্ট পাঞ্জাব, যা কিনা পরিচিত মাদকের স্বর্গরাজ্য হিসেবে। এখানকার 70% তরুণ প্রজন্ম মাদকাসক্ত হওয়ায় আরেকটি মেক্সিকো সিটি হওয়ার পথ ধরেছে পাঞ্জাব। এই ভয়াবহতার কথা নাটকীয় উপস্থাপনায় রূপালী পর্দায় ফুটিয়ে তুলেছেন পরিচালক অভিষেক চৌবে। তার উড়তা পাঞ্জাব ছবিটির চরিত্রায়ন, সাজসজ্জা এমনকি সংলাপেও ছিল বার বৈদগ্ধ্যের আচর, যা দেখে রীতিমতো অবাক হতে হয় দর্শকদের। बात आपकी और मेरी नहीं है, ये बात है पंजाब की। কয়েক মাস ধরেই ভারতীয় সেন্সর বোর্ডের সঙ্গে নির্মাতাদের আইনি লড়াই নিয়ে আলোচনার টেবিলে তুমুল ঝড় তুলেছিল উড়তা পাঞ্জাব। বিতর্কে শুরু হয় ছবিটির 40টি অংশে সেন্সর বোর্ডের কাঁচি চালানো নিয়ে। নির্মাতারা মামলা ঠুকে দিলে শেষমেশ একটি অংশ কাটার শর্তে ছবিটিকে মুক্তির ছাড়পত্র দেওয়ার নির্দেশ দেন উচ্চ আদালত। তবে এখানেই ঘটনার শেষ নয়। মুক্তির একদিন আগেই ছবিটি ফাঁস হয়ে যায় অনলাইনে। ছবির সাফল্যকে বানচাল করতে একটি মহলে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ প্রযোজক অনুরাগ কাশ্যপের। তবে সব হতাশার বেড়াজাল কাটিয়ে বক্স অফিসে একের পর এক সাফল্যের মুখ দেখতে শুরু করে বহুল আলোচিত উড়তা পাঞ্জাব। দেশ জুড়ে টানা কয়েক সপ্তাহ ছিল উড়তা পাঞ্জাবের একচেটিয়া রাজত্ব। এই ছবিতে চকলেট বয় ইমেজ ছেড়ে এক নেশায় বিভোর রকস্টারের ভূমিকায় দেখা যায় শহীদ কাপুরকে। পেটানো শরীর জুড়ে অদ্ভুত সব উল্কি, লম্বা চুলের উদ্ভ্রান্ত রূপে পাঞ্জাবের বেপথগামী তরুণ প্রজন্মের প্রতিভু টমি সিং এর চরিত্রে দর্শকের সামনে হাজির হন তিনি। দীর্ঘ 8 বছর পর আবারও শহীদের সঙ্গে পর্দা ভাগাভাগি করেন কারিনা কাপুর। মাদক সেবন বন্ধে সচেতন একজন চিকিৎসকের ভূমিকায় অভিনয় করেন তিনি। তবে এবার তার বিপরীতে ছিলেন মাদক বিরোধী পুলিশ কর্মকর্তার রূপদানকারী নবাগত দিলজিৎ দোসাঞ্জ। চিরচেনা গ্ল্যামারাস রূপ ছেড়ে ধুলোকালি মাখা ছেঁড়া পোশাকে দেখা যাবে আলিয়া ভাটকে। বিহারের উদীয়মান এই হকি খেলোয়াড় দারিদ্র্যের কষাঘাতে পাঞ্জাবে খেতে মজুরের কাজ নেন। ঘটনাক্রমে মাদক চোরা কারবারিদের খপ্পরে পড়ে যান তিনি। অভিনয়ের সাবলীলতায় আলিয়া মুগ্ধ করেন সবাইকে। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। এ পর্যায়ে আবার জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। যুক্তরাষ্ট্রে একের পর এক পুলিশ হত্যার ঘটনায় ওবামার উদ্বেগ। লুইজিয়ানায় 3 পুলিশ কর্মকর্তা হত্যাকারী ইরাক যুদ্ধে অংশ নিয়েছিল নৌ কর্মকর্তা হিসেবে। ফ্রান্সে সন্ত্রাসী হামলার জন্য সরকারের ব্যর্থতাকেই দায়ী করলেন বিরোধী নেতা সারকোজি। নানা আয়োজনে নিহতদের স্মরণ। তুরস্কের সেনা অভ্যুত্থান চেষ্টায় জড়িতদের বিচারে আবারও মৃত্যুদণ্ডের বিধান চালুর উদ্যোগ এরদোয়ান সরকারের। সন্দেহভাজন 6000 আটক, 8000 পুলিশ কর্মকর্তা বরখাস্ত। এবং ব্রেক্সিট কার্যকরের পর যুক্তরাজ্য ছাড়তে হবে ইউরোপের 30 লাখ নাগরিককে। জোট ছাড়ার পরও ইইউ এর সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি বরিস জনসনের। এ ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।